আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গদি টিকে গেল ইমরান খানের। 30,000 মার্কিন ওয়েবসাইটে চীনের হামলা। ভারতে একসঙ্গে 4 প্রেমিককে নিয়ে পলায়ন তরুণী। বিস্তারিত খবরে জানবেন মিয়ানমারে জান্তা ঠেকাতে নারীদের লুঙ্গি ব্যারিকেড। সুনামিতে ভেসে নিখোঁজ হওয়া স্ত্রীর দেখা মিলল 10 বছর পর। মোগাদিসুতে হামলা, অন্তত 10 জন নিহত, আহত 30। সবশেষে জানবেন বাইডেন শপথ ভঙ্গ করেছেন, অভিযোগ ট্রাম্পের। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। গদি টিকে গেল ইমরান খানের। পাকিস্তানের সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে জিতেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মাত্র 6 ভোটে জিতে গদি টিকিয়ে রাখলেন তিনি। শনিবার দুপুরে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আস্থা ভোটে জেতার জন্য ইমরানের প্রয়োজন ছিল 172 ভোট। তিনি পেয়েছেন 178 ভোট। মাত্র 6 ভোটে জিতে নিজের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখলেন তিনি। তবে বিরোধী দল এই ভোটের ফলাফল বর্জন করেছে। সরকারের অর্থমন্ত্রী সিনেট আসনে এই সপ্তাহের প্রথম দিকে হেরে যাওয়ার পর ইমরান খান নিজে থেকেই সংসদে আস্থা ভোটের আয়োজন করেন। 30,000 মার্কিন ওয়েবসাইটে চীনের হামলা। যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে সাইবার হামলা চালিয়েছে চীন কেন্দ্রিক কিছু হ্যাকার। এরা অন্তত 30,000 প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অনুপ্রবেশ করে তথ্য চুরি ও নষ্ট করেছে। শনিবার এসব কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ইকোনমিক টাইমস। মার্কিনীদের অভিযোগ, চীনের রাষ্ট্রীয় মদদেই এমন ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, মাইক্রোসফটের সার্ভার হ্যাক করেই এই লঙ্কাকাণ্ড ঘটিয়েছে হ্যাকাররা। ইন্টারনেট নিরাপত্তা সংস্থা ক্র্যাপস অন সিকিউরিটি জানিয়েছে, চীনের একটি গুপ্তচর গ্রুপ এই হামলা চালায়। তারা মাইক্রোসফটের 4টি দুর্বলতা চিহ্নিত করে সেগুলো সুযোগ নিয়েছে। এই নিরাপত্তা সংস্থা আরও জানায়, এই দুর্বলতার কারণেই হ্যাকাররা অগণিত ইমেইলের অ্যাক্সেস পেয়ে যায়। এরপর তারা ম্যালওয়্যার ইনস্টল করে। মাইক্রোসফটও বলেছে এটা চীনাদের কাজ। তবে কোন কোন ওয়েবসাইট আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেনি এই প্রযুক্তি সংস্থা। হামলার বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ব্রিফ করা 2 জন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ক্রেপস অন সিকিউরিটিকে জানিয়েছেন, বিশ্বব্যাপী কয়েক হাজার মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারের উপর চীনা হ্যাকিং গ্রুপ নিয়ন্ত্রণ পেয়েছে। এক্সচেঞ্জ সার্ভারটি মূলত ব্যবসায়ী গ্রাহকরা ব্যবহার করেন। মাইক্রোসফট দুর্বলতাগুলি সমাধানের জন্য বেশ কয়েকটি নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে এবং গ্রাহকদের তাৎক্ষণিকভাবে ইনস্টল করার পরামর্শ দিয়েছে। একসঙ্গে 4 প্রেমিককে নিয়ে পলায়ন তরুণীর। 1 নয়, 4 প্রেমিককে সঙ্গে নিয়ে পালিয়েছে ভারতের এক তরুণী। এরপর খোঁজাখুঁজির পর ধরাও পড়েন। শাস্তি হিসাবে লটারির মাধ্যমে 4 প্রেমিকের মধ্যে একজনকে বিয়ে করতে হয় সেই তরুণীকে। ভারতের উত্তরপ্রদেশের অম্বে ডকরনগরের একটি গ্রামে অদ্ভুত এই ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার। খবরে বলা হয়, অম্বে ডকরনগরের টান্ডা থানা এলাকার এক তরুণী চলতি মাসের শুরুতে 4 যুবকের সঙ্গে পালিয়ে যান। ওই যুবকরা সবাই পার্শ্ববর্তী আজিমনগর থানা এলাকার বাসিন্দা। এই 4 যুবকের সঙ্গেই প্রেম করতেন তরুণী। প্রথমে নিজের বাড়ি থেকে পালিয়ে এক যুবকের আত্মীয়র বাড়িতে গিয়ে আশ্রয় নেন ওই তরুণী। তবে বেশি দিন পালিয়ে থাকতে পারেননি। পরে 4 যুবক সহ গ্রামে ফিরতে বাধ্য হন তরুণী। বাবা মা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিলে গ্রামবাসীর বাধায় তা আর হয়ে ওঠেনি। গ্রাম পঞ্চায়েতের বিচার ও সমাধানের আশ্বস্ত করা হয় তাদের। পরে পঞ্চায়েত সভায় এই সিদ্ধান্ত হয় যে সঙ্গে পালিয়ে যাওয়া 4 যুবকের মধ্যে কোনো একজনকে বর হিসেবে বেছে নিতে হবে তরুণীকে। তার সঙ্গেই বিয়ে হবে তরুণীর। এমন সিদ্ধান্তে তরুণীর পরিবার সম্মতি দিলেও সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন তরুণী। কারণ 4 প্রেমিককেই পছন্দ তার। কাকে বিয়ে করবেন তিনি, এ নিয়ে জটিলতা তৈরি হলে ফের পঞ্চায়েত সভা এগিয়ে আসে। লটারির মাধ্যমে এই সমস্যার সমাধান করে দেন পঞ্চায়েতের কর্তারা। সবার কর্তাদের কথা মতো একটি পাত্রে 4 যুবকের নাম লেখা কাগজ রাখা হয়। এরপর গ্রামের একটি শিশুকে সেখান থেকে কাগজ তুলতে বলা হয়। সেই কাগজে যে যুবকের নাম ওঠে তাকেই বিয়ে করেন ওই তরুণী। মিয়ানমারে জান্তা ঠেকাতে নারীদের লুঙ্গি ব্যারিকেড। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলন দিন দিন জোরদার হচ্ছে। বিক্ষোভ দমাতে সরকারও বসে নেই। প্রায় প্রতিদিনই গুলি হচ্ছে। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন অর্ধ শতাধিক। এই অবস্থায় সেনা পুলিশ ঠেকাতে অভিনব এক উপায় বেছে নিয়েছেন মিয়ানমারের নারীরা। সেনা ও সাজোয়া যানের গতিরোধে পথে পথে বসানো হয়েছে ব্যারিকেড। আর তাতে ব্যবহৃত হচ্ছে নারীদের পরনের লুঙ্গি।
মিয়ানমারের নারীদের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি, ঊর্ধ্বাঙ্গে ব্লাউজের সঙ্গে শরীরের নিচের অংশে রঙিন লুঙ্গি পরেন তারা। আমাদের দেশে যদিও এ পোশাক থামি নামে পরিচিত, তবে মিয়ানমারে তা লুঙ্গি নামে সবাই চেনে। চলমান আন্দোলনে জান্তার বিরুদ্ধে অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে এই লুঙ্গি। শুধু কি লুঙ্গি, পথের ব্যারিকেডে শোভা পাচ্ছে নারীদের স্কার্ট, পাজামা সহ রং বেরঙের নানান পোশাক। মূলত শরীরের নিচের অংশ ব্যবহার হওয়া পোশাক ব্যারিকেডে ব্যবহার হচ্ছে। সেনা চলাচলের পথগুলোয় আড়াআড়িভাবে রশি বেঁধে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে এসব পোশাক। এমনকি পথের মধ্যে ফেলে রাখা হয়েছে নারীদের পোশাক। এতেও কাজ হচ্ছে, অনেক এলাকা মারাচ্ছেন না নিরাপত্তা বাহিনীর লোকজন। মিয়ানমারের লোক সমাজে একটি ধারণা প্রচলিত আছে। দেশটির আন্দোলনকর্মী থিনজার সুন লেই জানান, এখানকার পুরুষদের বিশ্বাস নারীদের ঝুলন্ত পোশাকের নিচ দিয়ে যাওয়াটা তাদের পৌরসত্বের জন্য অবমাননাকর। এতে তাদের পৌরসের গর্ব ভূলুণ্ঠিত হবে। মূলত এ কারণে রাজপথে নারীদের লুঙ্গি ব্যারিকেডের নিচ দিয়ে যেতে চাইছে না সেনা পুলিশরা। আধুনিক অস্ত্রে সজ্জিত সেনা পুলিশের জন্য নারীদের এই লুঙ্গি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া কোনো বিষয়ই না। তবে বাস্তবে তা ঘটছে না। এই ব্যারিকেড ভাঙতে নারাজ সেনা বা পুলিশ। এমনকি রাস্তায় আড়াআড়ি ঝুলতে থাকা নারীদের পোশাকের নিচ দিয়ে সামনে এগিয়ে যেতে তাদের ঘোর আপত্তি। থিনজার সুন লেই বলেন, চলমান বিক্ষোভে জান্তার বিরুদ্ধে মিয়ানমারের নারীদের এটা একটা রক্ষণাত্মক কৌশল। গত 1 ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। জরুরি অবস্থা জারি করে দেশটির সর্বময় ক্ষমতা কুক্ষিগত করেন সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং। এরপর থেকে টানা বিক্ষোভ করে আসছেন মিয়ানমারের জনগণ। সুনামিতে ভেসে নিখোঁজ হওয়া স্ত্রীর দেখা মিলল 10 বছর পর। জাপানে ভয়াবহ সুনামিতে ভেসে নিখোঁজ হওয়া এক নারীর দীর্ঘ 10 বছর পর দেখা মিলেছে। তবে জীবিত ফেরত না আসলেও তার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে দেশটির স্থানীয় একটি গণমাধ্যম জানায়, কঙ্কালের ডিএনএর ফরেনসিক রিপোর্টের পরই তাকে চিহ্নিত করে স্বজনরা। 2011 সালে ভয়াবহ সুনামিতে নিখোঁজ হন কাজুওসি সাসাকির নামে এক ব্যক্তির স্ত্রী মিয়াকো। তার সঙ্গে একটুখানি কথা বলতে প্রায়ই একটি ফোন বুথে যান সাসাকি। কোনো সংযোগ না থাকলেও একান্তেই ফোনে কথা বলেন তিনি। ভালোবেসে বিয়ে করার সঙ্গীকে অজান্তেই খুঁজে ফেরেন সাসাকি। সাসাকি বলেন, সুনামির পর থেকে অনেক খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাইনি। এখনও যখন কাজ শেষে বাড়ি ফিরি, আকাশের দিকে তাকিয়ে তাকে খুঁজি, হয়তো সেও আমাকে দূর থেকে দেখে। সাসাকি তার প্রিয়জনকে খুঁজে না পেলেও 10 বছর পর নাৎসুকু ওকুইয়া নামের এক নারীকে খুঁজে পেয়েছেন তার স্বজনরা। স্থানীয় গণমাধ্যম জানায়, সাগর সৈকতে পাওয়া গেছে ওই নারীর দেহাবশেষ। কঙ্কালের দাঁত ও ডিএনএর ফরেনসিক পরীক্ষা করার পর স্বজনের কাছে তা হস্তান্তর করা হয়েছে। 2011 সালের 11 মার্চ ভূমিকম্প, সুনামি ও ফুকুশিমা পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে অন্তত 20,000 মানুষের মৃত্যু হয়। ওই ঘটনায় এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ আছেন। মোগাদিসুতে হামলা, অন্তত 10 জন নিহত, আহত 30। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিস্ফোরক বোঝায় একটি গাড়ির বিস্ফোরণে অন্তত 10 জন নিহত ও 30 জন আহত হয়েছে। গতকাল রাতে মোগাদিসুর জনপ্রিয় একটি রেস্টুরেন্টের সামনে ওই বিস্ফোরণ ঘটে। সোমালিয়া পুলিশের মুখপাত্র সাদিক আলী আদান এই হামলার জন্য স্থানীয় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আশ শাবাবকে দায়ী করেছেন। আল কায়দার সঙ্গে সম্পর্কযুক্ত এই গোষ্ঠী প্রায়ই মোগাদিসুতে বোমা হামলা চালায়। বাইডেন শপথ ভঙ্গ করেছেন, অভিযোগ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ ভঙ্গ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে সুনামির মতো অভিবাসীদের প্রবেশ ঘটছে। বাইডেন সীমান্ত উন্মুক্ত করে দেওয়ায় প্রতি মিনিটে দেশের পরিস্থিতির অবনতি ঘটছে। ট্রাম্প বলেছেন, যার এ দেশে থাকার কথা নয় তাদের কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে। প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা ও দেশের আইন সংরক্ষণে ব্যর্থ হয়ে শপথ ভঙ্গ করেছেন। 5 মার্চ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেনের অভিবাসন নীতির এমন সমালোচনা করে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন। মাত্র 1.5 মাসের মধ্যে প্রথমবারের মতো কোনো পূর্বসূরি প্রেসিডেন্ট ক্ষমতাসীন প্রেসিডেন্টের কর্মকাণ্ড নিয়ে এমন কঠোর সমালোচনা করলেন। নির্বাচনে পরাজয় না মানা ডোনাল্ড ট্রাম্প নানা নাটকীয়তার পর হোয়াইট হাউস থেকে চলে গিয়ে এখন ফ্লোরিডায় অবস্থান করছেন। এরই মধ্যে তিনি রাজনীতিতে আবারও সোচ্চার হয়ে উঠছেন। গত সপ্তাহে রক্ষণশীলদের সমাবেশে মঞ্চ গরম করা বক্তব্য দিয়েছেন। সেখানে আমেরিকা ফার্স্ট নামে তার শুরু করা আন্দোলন ব্যাপকভাবে চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পরই মার্কিন অভিবাসন নিয়ে সংস্কার আনার চেষ্টা করেছেন। ডোনাল্ড ট্রাম্পের সময় অভিবাসন ব্যবস্থায় আরোপিত কড়াকড়ি সহজ করার উদ্যোগ নিয়েছেন বাইডেন। তিনি সীমান্ত দিয়ে আসা অভিবাসীদের আশ্রয় আবেদন যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকে করার বিধি পুনর্বহাল করেছেন। পরিবারের সঙ্গে আসা শিশুদের মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন না করার নির্দেশও দেওয়া হয়েছে বাইডেন প্রশাসন থেকে। দেশ থেকে নথিপত্রহীন অভিবাসীদের বিতরণ প্রক্রিয়া স্থগিত করেছেন। প্রায় 2 কোটি নথিপত্রহীন অভিবাসীকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ উন্মোচনের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে কংগ্রেসকে দ্রুততার সঙ্গে আইন প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
যুক্তরাষ্ট্রের রক্ষণশীল অভিবাসন বিরোধীদের চাঙ্গা রাখতে ডোনাল্ড ট্রাম্প 5ই মার্চ দেওয়া ওই বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরাসরি আক্রমণ করেছেন। মার্কিন সমাজে স্পর্শকাতর বিষয়কে অস্ত্র হিসেবে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার দীর্ঘ বিবৃতিতে বলেছেন, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের দমনে আইনের প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্তরক্ষী, অভিবাসন পেট্রোল কর্মকর্তা সহ অভিবাসন আইনের প্রয়োগে নিয়োজিত লোকজনের প্রতি চরম অশ্রদ্ধা দেখানো হচ্ছে। ট্রাম্প বলেছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে, নাজুক অবস্থার সৃষ্টি হবে। তিনি নিজে প্রেসিডেন্ট থাকা অবস্থায় অভিবাসন ব্যবস্থায় ইতিহাসের সবচেয়ে বেশি শৃঙ্খলা নিয়ে এসেছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করেছেন। ট্রাম্প সীমান্ত পরিস্থিতিতে দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন, তা না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। অবৈধ অভিবাসন, অপরাধী ও চায়না ভাইরাস থেকে যুক্তরাষ্ট্রকে মুক্ত রাখার জন্য ট্রাম্প তার বিবৃতিতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের এমন বিবৃতির জবাব দেওয়া হয়েছে হোয়াইট হাউস থেকে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, অভিবাসন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পরামর্শ বা উপদেশ নেওয়ার কোনো অবকাশ নেই। অভিবাসন নিয়ে গত 4 বছর ধরে ট্রাম্পের নীতি অকার্যকর এবং অমানবিক ছিল বলে জেন সাকি উল্লেখ করেন। প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, বাইডেন প্রশাসন একটি মানবিক অভিবাসন ব্যবস্থা গড়ে তুলবে। সীমান্ত দিয়ে আসা শিশুদের প্রতি শ্রদ্ধার সঙ্গে মানবিক আচরণ করা হবে। শিশুদের নিরাপত্তার জন্যই এসব করা হবে।